বিউটি উইথ ব্রেইনের একটা মুখ্যম উদাহরণ হলো এই Redmi Turbo 4 ফোনটা। তবে হ্যাঁ, এইটা যে একদম পারফেক্ট তা কিন্তু নয়। বিস্তারিত জানতে পারবেন আজকে ভিডিওতে। তবে একটু স্পয়লার দিয়ে দিই, এই ফোনটা না 2025 সালে ভালোভাবে মার্কেট কাঁপাবে। এখন ফোনটা পাওয়া যাচ্ছে অ্যারাউন্ড 40,000 টাকায়। তবে দুশ্চিন্তার কিছু নাই, এইটার দাম খুব দ্রুত কমে যাবে। এখন কিন্তু ফোনটা আপনারা MK মোবাইল পয়েন্টে পেয়ে যাবেন। শুধুমাত্র এই ফোনই যে তাদের কাছে কিনতে হবে তা নয়, যে কোনো ব্র্যান্ড নিউ ফোন, পুরাতন ফোন কেনেন, আবার আপনার হাতের ফোন এক্সচেঞ্জ করতে চাইলেও কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে, বিস্তারিত এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো প্রথমত ফোনটা কিনলে আপনারা এরকম একটা বিগার বক্স পেয়ে যাবেন, যার মধ্যে 90 ওয়াটের একটা অ্যাডাপ্টার আছে, টাইপ A to C কেবল আছে এবং একটা কভার আছে। তার সাথে ডেফিনেটলি ফোনটা তো রয়েছে এবং ফোনের সাথে কিন্তু একটা স্ক্রিন প্রোটেক্টর অ্যাপ্লাইড করা আছে। সো সবই পাচ্ছেন, দারুণ একটা ব্যাপার এখানে। এবং ফোনটার যদি ডিজাইনে আসি, ভাই গতবারের আগলি ডিজাইন Redmi Turbo 3 ছেড়ে এবার 4 এ এসে যে ডিজাইনটা তারা ইন্ট্রোডিউস করেছে, জাস্ট প্রথম দেখায় প্রেমের মতো। সত্যি কথা বলতে কি, যে দেখবে এই ফোনটা পছন্দ করতে বাধ্য হবে। এবং যে ক্যামেরা বাম্পটা আছে এটাও কিন্তু একদম iPhone 16 সিরিজের সাথে ম্যাচ করেছে, যদিও এটা একটু বিগার। এবং পিছনে যে ফিনিশটা দেখতে পাচ্ছেন, টু টোনের একটা ফিনিশ আছে। এখনকার সময় যেমন মডার্ন ফোন আমরা ব্যবহার করি সেরকমই আছে। এবং এইটা কিন্তু সেম পোকো X7 Pro ইন্ডিয়াতে রিলিজ হয়েছে, আবার ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টও। তার সাথে সামান্য কিছু ডিফারেন্স আছে, সেটা ডেফিনেটলি ভিডিও দেখতে থাকলে আপনারা বুঝতে পারবেন। তবে ফোনটা হাতের মধ্যে কমফোর্টেবল ফিল থাকলেও ফোনটা বেশ ভারী মনে হয়, বিকজ এটা কিন্তু 203.5 গ্রাম ওজন। বাট বিল কোয়ালিটি দারুণ আছে, বিকজ এটাতে IP68 এর রেটিং পাচ্ছেন, যেটা এই বাজেটের ফোনের হিসেব করলে এটা কিন্তু ভাই দারুণ একটা ব্যাপার। বিল ম্যাটেরিয়ালের পিছনে কিন্তু এখানে গ্লাস ব্যবহার করছে, এটা চাইনিজ ভেরিয়েন্ট। আবার ইন্ডিয়ান ভেরিয়েন্টে কিন্তু গ্লাস আছে, আবার গ্লোবাল ভেরিয়েন্টে আমি দেখলাম প্লাস্টিক ব্যবহার করছে ওয়েবসাইটের তথ্য অনুযায়ী। তবে এটাতে কিন্তু প্লাস্টিকের ফ্রেম ব্যবহার করেছে সবগুলোতে। তবে ভাই এটা ধরে না প্লাস্টিক আপনার কাছে ফিল মনে হবে না, খুব দারুণ একটা বিল কোয়ালিটি আছে। এই চাইনিজ ভেরিয়েন্টার ফোনটার সামনে যে কোন গ্লাসের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে সেটা তারা তাদের ওয়েবসাইটে মেনশন করেনি। তবে ইন্টারন্যাশনাল বা ইন্ডিয়ান যে ভেরিয়েন্টটা আছে সেটা গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন আছে, যেটা কিন্তু ওই যে গরিলা গ্লাস ভিক্টাস বা ভিক্টাস প্লাস এই টাইপের না, গরিলা গ্লাস 5 এর থেকে একটু বেটার। সো ডেফিনেটলি এই ফোন ব্যবহার করলে ভালো প্রোটেক্টর কভার আপনারা ব্যবহার করবেন। এবং এর সাথে যে কভারটা দেওয়া আছে সেইটা এটার সাথে ব্যবহার করলে ফোনটা আরো বেশি গ্রিপ পাওয়া যায় এবং দেখতে লুকসটা আরো একটু বেটার লাগে। সামহাউ দুইটাতেই আমার আসলে ফোনটা ভালো লাগছে। ফোনটার বটমে কিন্তু 90 ওয়াট সাপোর্টেড একটা চার্জিং পোর্ট রয়েছে, একটা ডুয়াল সিমের সিম স্লট রয়েছে এবং একটা স্টিরিও স্পিকারের কাট আউট রয়েছে। এইটার সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর, লাউডও আছে এবং সাউন্ড কোয়ালিটিও দারুণ আছে। এবং এর সাথে কিন্তু হাই রেজ অডিও সাপোর্ট রয়েছে। সো যারা অ্যাক্সেসরিজ গুলো ব্যবহার করতে চান তারা বেটার অডিও আউটপুট পেয়ে যাবেন। এবং একদম টপে কিন্তু এখানে স্পিকারের কাট আউটটা রয়েছে সেকেন্ডারি স্পিকারের জন্য, এবং আয়ার ব্লাস্টার সেন্সর আছে, রিমোট হিসাবে কাজে দেয়। এইটা চাইনিজ ফোনগুলো সবসময় দিয়ে থাকে, এইটা আসলেই সেভিয়ার একটা ফিচার। আর সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে এবং ডান পাশে কিন্তু উপরে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন রয়েছে। খুব মিনিমালিস্টিক বলতে পারেন ডিজাইনটা। তবে ফোনটার অন্যতম একটা ভালো জায়গা হলো এটা ডিসপ্লে। ফ্রন্টে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 6.67 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে 68 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং একটা হাই এন্ড ডিসপ্লে যেসব ফিচার বর্তমানে থাকে, যেমন HDR10 সাপোর্টেড, ডলবি ভিশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট, ডেফিনেটলি সবই এখানে আছে। এবং এটা কিন্তু সর্বোচ্চ 3200 পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে। তবে হাই ব্রাইটনেস মুডে এটা 1400 পর্যন্ত যাইতে পারে, যেটা মোর দ্যান ইনাফ। এবং মিডিয়া এনজয়ের এক্সপিরিয়েন্স ডেফিনেটলি এক্সিলেন্ট আছে। এবং এখনকার দেখবেন যে মোস্ট অফ দ্য ফোন কিনলে লাইক 25,000 টাকার উপরে যে কোনো ফোন কিনলে তার ডিসপ্লে অ্যামোলেড পাচ্ছেন, ডিসপ্লের কোয়ালিটি ভালো থাকে। এটার চিন বেজেলটাও খুবই ছোট আছে, সুন্দর আছে। মানে বাজেট সেগমেন্ট হিসেবে বিবেচনা করলে এখানে আসলে কমপ্লেন করার জায়গা নাই। ছোট একটা ক্যামেরা কাট আউট রয়েছে, যেখানে 20 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে, যেটা দিয়ে ফেস লক সাপোর্ট করে। একদম নিচের দিকে এখানে একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, সেন্সরটা খুব ফাস্ট কাজ করে। তবে হ্যাঁ ভাই, এটার পজিশনটা খানিকটা নিচে। সো বড় সাইজের ফোন হিসেবে হাতটা নিচের দিকে দিতে গেলে একটু কষ্টই হয়। সো আরেকটু যদি উপরে হইতো তাহলে এটা দারুণ হইতো। তবে এটার ফেস লকটা খুব রিলায়েবল আছে, যে কারণে দেখবেন যে মোস্ট অফ দ্য টাইম আপনার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা লাগতেছে না। সো ওভারঅল মিলিয়ে আসলে কাজ চালিয়ে নিতে পারবেন। এই ফোনে কিন্তু শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 আলট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটা 4 ন্যানোমিটারের একটা ফ্যাব্রিকেশন। এর সাথে কিন্তু 12 জিবি র্যাম রয়েছে, কোনটায় 16 জিবি র্যামের ভেরিয়েন্ট পাবেন এবং UFS 4.0 স্টোরেজ রয়েছে। সো এইটার যে স্পেসিফিকেশন আছে না, 2025 সালের সময়ের সাথে সাথে ভালোভাবে ম্যাচ করতে পারে। এবং আপনি যদি লম্বা সময় ধরে ব্যবহার করতে চান, লাইক 5-6 বছর ধরে, তারপরে এই ফোনটা কোনোভাবে স্লো হবে না। দারুণ ফিচার প্রুফ একটা স্পেসিফিকেশন এর সাথে রয়েছে। এবং এখানে কিন্তু HyperOS 2 চলতেছে, যেটা চাইনিজ ভেরিয়েন্ট বেসড অন Android 15। সো চাইনিজ ভেরিয়েন্ট হিসেবে কিন্তু নোটিফিকেশনের ইস্যুস এই ফোনটাতে রয়েছে। সো যারা চাইনিজ ভেরিয়েন্টের ফোন কিনতে চান তারা আই হোপ যে ওটা জানেন। আর এমনি সব গুগল অ্যাপস, ব্যাংকিং অ্যাপস এটা সেটা চালাইতে পারবেন, নেটওয়ার্কের কোনো ইস্যুস নাই। এবং এই ফোনটার আমি আগের ভার্সনও সব নেট ঘেটে ঘুটে দেখলাম,
দেখলাম যে এস্টিমেট 2-3 বছরের মেজর ওএস আপগ্রেড দেয়, যেটা এই বাজেটের সেগমেন্ট বা এখন 2025 সালে এসে সব কোম্পানি যেমন সফটওয়্যার দিকে ফোকাস করতেছে, সেই দিক বিবেচনা করলে এটা আসলে অত ভালোভাবে কোপ আপ করতে পারে না। এইদিকে একটু দুর্বলতা আছে, তবে অ্যাজ পার র পারফরমেন্স ইট ইজ ভেরি পাওয়ারফুল। লাইক ফোনটা যখন আপনি ব্যবহার করবেন, হায়ার রিফ্রেশ রেট, সাথে যে স্মুথ অ্যানিমেশন, যে মানে স্টোরেজ টাইপ রয়েছে, র্যাম রয়েছে, প্রসেসর ওভারঅল মিলিয়ে দেখবেন যে লাইটনিং ফাস্ট, খুবই রেসপন্সিভ, এবং যদি হেভি গেমিং করতে চান সেটাও করে ফেলতে পারবেন। তবে এখন এটাতে পাবজিতে কিন্তু হাই এফপিএস সাপোর্ট নাই, এখন সর্বোচ্চ 60 এফপিএস আপনি গেমিং করতে পারবেন। তবে ভেরি সুন এটা অ্যাটলিস্ট 90 এফপিএস এর সাপোর্ট দিবে, কারণ ফোনটা নতুন রিলিজ হয়েছে, এখন সব অ্যাপস গুলো এখনো অপটিমাইজ হয়নি। তবে এইটা গেমিং করতে গেলে যদি বাজেট সেগমেন্ট হিসেব করেন তাহলে ডেফিনেটলি একটা পাওয়ার হাউস হতে যাচ্ছে। সো ওভারঅল আমি বলবো যে পারফরমেন্স সেগমেন্টে এই ফোনটা ব্যবহার করলে আপনাকে কোনো প্রকার চিন্তা করতেছে না, ফর এ ভেরি লং টাইম ইট উইল বি ভেরি স্মুথ এবং রিলায়েবল আর কি। ফোনটার পিছন যে ক্যামেরা বামটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেটালিক বিল্ড, এবং এখানে দুইটা ক্যামেরা সেন্সর আছে, যার মধ্যে একটা হলো 50 মেগাপিক্সেলের সেন্সর আর একটা হলো আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেলের। তো রেডমি টার্বো 3 ফোনটা রিলিজ করার পরে যখন ওইটা আমি রিভিউ করছিলাম, তখন আমার মানে সব থেকে বড় এক্সপেকটেশন ছিল যে টার্বো 4-এ এসে তারা যেন এই বিরিয়ানির মধ্যে এই লাস্টটা না ঢোকায়। 8 মেগাপিক্সেলের সেন্সরটা আসলে ভাই আপগ্রেড করার দরকার ছিল, বাট 2025 সালে এসেও তারা করেনি। টেলিফটো লেন্স নাই, সেটাও মেনে নেওয়া যায়, বাজেট সেগমেন্ট হিসেবে অনেকেই দিচ্ছে না, সো দ্যাট ইজ নর্মাল। বাট এই সেন্সরটা একটু আসলে দুর্বল। মেইন সেন্সরটা কিন্তু এক্সিলেন্ট আছে, খুবই ভালো ডিটেইল প্রিজার্ভ করে, ডাইনামিক রেঞ্জ ভালোভাবে ক্যাপচার করতে পারে, ভালো ডিটেইল প্রোভাইড করে। আপনি লো লাইটেও ছবি তুললে বেশ ফাস্ট শাটারে ছবি তুলতে পারে, ডিটেইলও ভালো প্রিজার্ভ করে। তবে রাতের বেলায়ও আলট্রা ওয়াইডের সেন্সরটা একটু ডিটেইল মিস করে। তবে আমি বলবো ওভারঅল যদি ফটোগ্রাফির এক্সপেরিয়েন্সের কথা বলেন তাহলে এটা কারণ আছে, আপনাকে এটা ডিফল্ট 0.6x 1x এবং 2x এর ছবি তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে, এবং সর্বোচ্চ 10x পর্যন্ত জুম করে ছবি তোলা যায়। এটা দিয়ে পোর্ট্রেট তোলা যায়, মেইন সেন্সর দিয়ে ডেফিনেটলি। টেলিফটো লেন্স নাই, তো মেইন সেন্সরে আপনি ডিফল্ট 26mm এবং 35mm এর ফোকাল লেন্থ পাচ্ছেন। তো 35mm এর ফোকাল লেন্থটাও কিন্তু আসলে ওইরকম টাইট না। আমি এটা দিয়ে এক্সপেক্ট করছিলাম যে তারা যদি অ্যাটলিস্ট 50mm এর একটা ফোকাল লেন্থ দিত ডিজিটালি জুম করে, সেটা বেটার হইতো। আমার মনে হয় যেটা চাইলেই সফটওয়্যার আপগ্রেডের মাধ্যমে এটা দেওয়া সম্ভব, এবং সেটা যদি দিত তাহলে পোর্ট্রেটের ক্ষেত্রে ফোকাল লেন্থটা খুবই ভালো হইতো এবং ব্যাকগ্রাউন্ড কম্প্রেশনটাও দেখতে ভালো লাগতো। সো এটা দিবে কিনা আই এম নট শিওর, বাট এখন যে ফোকাল লেন্থটা পাচ্ছেন 35mm, সেটা দিয়ে পোর্ট্রেট তুললে এজ ডিটেকশন দেখেন খুবই সুন্দর আছে, ব্যাকগ্রাউন্ডের বোকেও খুব ভালো দেখা যায়, ডিটেইলও ভালো প্রিজার্ভ করে। বাট যদি একদম কন্ট্রাস্টি লাইট হয়, খুব হাই লাইট পড়ে ফেসের মধ্যে, সবসময় এটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারে না। সো পোর্ট্রেটের জন্য এইটা একদম পারফেক্ট না। এই বাজেটে আরো অন্যান্য ফোন আছে, আপনি যদি অনার 200 এর কথা বলেন বা রেডমি 14 প্রো প্লাস এর কথা বলেন, সেখানে কিন্তু ডেডিকেটেড টেলিফটো লেন্স রয়েছে। সো পোর্ট্রেট তোলার জন্য সেটা একটা দারুণ অপশন হতে পারে। আর এখন আমরা ফোন কিনলে কিন্তু সবারই পোর্ট্রেট তোলার একটা ইন্টেনশন থাকেই, আর তাছাড়া এটা সেলফির এক্সপিরিয়েন্স কিন্তু ভালো আছে। যে 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এখানে ব্যবহার করছে, সেটার ফোকাল লেন্থটা যথেষ্ট ওয়াইড আছে এবং ডিটেইলও ভালো থাকে। রেডমির বা শাওমির যে ফটো স্টাইল ছবি তুললে কিন্তু সবসময় ফেসটা একটু স্মুথ করে, ভিজুয়ালাইজেশন করে, এবং যেটা আমার মনে হয় যে মোস্ট অফ দ্য পিপল পছন্দ করে, একটু সাটেল মেকআপ করা থাকবে এবং ছবি তুললেই কালারটা যেন রেডি থাকে সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার জন্য। সবাই আসলে এডিট করতে চায় না, তো সেই দিক থেকে বিবেচনা করলে একদম সোশ্যাল মিডিয়া রেডি টাইপ পিকচার পাবেন, এবং আমার মনে হয় যে সবাই কম বেশি এটা সম্পর্কে আইডিয়া আছে। এখন এই ফোনটার ভিডিও স্যাম্পল দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু 4K 60 fps পর্যন্ত সর্বোচ্চ ভিডিও করতে পারে, তবে শুধু মেইন সেন্সর দিয়ে। আর আলট্রা ওয়াইড দিয়ে যদি আপনি ভিডিও করতে চান বা সিমলেসলি জুম করে করে ভিডিও করতে চান, তাহলে আপনাকে সর্বোচ্চ ফুল এইচডি পর্যন্ত ভিডিও করার ক্যাপাবিলিটি দিচ্ছে, যেটা ডেফিনেটলি এই সময় এসে একটা ড্রব্যাক। কারণ যারা আসলে এখন শ্যুট করে তারা সবাই কম বেশি এই লেন্স শিফট করে করে আলট্রা ওয়াইড থেকে শুরু করে মেইন সেন্সর শিফট করে। সো সেই দিক থেকে এটা ড্রব্যাক থাকলেও মেইন সেন্সরের ফুটেজটা খুবই সুন্দর আছে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, ভেরি গ্রেট ডিটেইল আছে, স্ট্যাবিলিটিও ভালো আছে, অর্থাৎ মেইন সেন্সরের ভিডিওটা কিন্তু খুবই ভালো আছে। এবং এটা দিয়ে কিন্তু আপনি চাইলে সিনেম্যাটিক ভিডিও করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ব্লার করে, সেটা সর্বোচ্চ ফুল এইচডি পর্যন্ত। আবার সেলফি ক্যামেরা দিয়ে কিন্তু এইটা দিয়ে আপনি সিনেম্যাটিক ভিডিও করতে পারতেছেন ফুল এইচডিতে। তবে সেলফি ক্যামেরাতে সর্বোচ্চ আপনি এটা ফুল এইচডি পর্যন্ত ভিডিও করতে পারবেন, যেটা এই সময় এসে কোনোভাবেই মানা যায় না। মানে 2025 সালে একটা ফোন রিলিজ হলো এবং সেটা দিয়ে আপনি শুধুমাত্র ফুল এইচডি ভিডিও করতেছেন, এবং এই ফোনটার যে ক্যাপাবিলিটি নেয় তা কিন্তু নয়। এটা যে প্রসেসর আছে, যে সেন্সর আছে, সেটা দিয়ে ডেফিনেটলি অনায়াসে দেওয়া যায়, বাট তারা সফটওয়্যার থেকে লক করে রাখছে। সো আমি জানি না এটা ইন ফিউচারে দিবে কিনা, বাট আই হোপ যে 2025 সালে যখন মিড রেঞ্জের ফোনগুলো রিলিজ হবে, তখন সবাই যেন অ্যাটলিস্ট সেলফি ক্যামেরা দিয়ে ফুল এইচডি ভিডিও দেওয়ার ক্যাপাবিলিটি রাখে। হ্যাঁ, আই নো যে মোস্ট অফ দ্য কোম্পানি ভিডিওতে প্রসেসিং আসলে স্ট্রাগল করতেছে, বাট দে শুড কাম আপ উইথ দ্য 4K, বিকজ এতটুকু আমরা এক্সপেক্ট করতে পারি যে জেনারেশনাল আপগ্রেড যেটা হয়েছে প্রসেসর এবং ক্যামেরা সেন্সরে, সো ডেফিনেটলি এটা দেওয়া সম্ভব। সো ভিডিওগ্রাফিতে আসলে একটু মিসিং থাকলেও ওভারঅল যেটা বলছিলাম যে ক্যামেরার এক্সপিরিয়েন্স তো আপনারা অলরেডি দেখেছেন, এবং এইটার ব্যাটারিতে কিন্তু একটা
মনস্টার ব্যাটারি ব্যবহার করছে, 6550 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, ডেফিনেটলি সিলিকন কার্বনের ব্যাটারি। এইটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আমি এটা ব্যবহার করছি, একদিনে ব্যাটারি ব্যাকআপ শেষ করতে পারিনি। এইটার স্ক্রিন অন টাইম আমি কাউন্ট করতে পারিনি। সো এক্স্যাক্টলি স্ক্রিন অন টাইম না বলতে পারলেও আমি বলতে পারতেছি যে ভাই যে কোনো ধরনের ইউজ করলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে চিন্তা করা লাগবে না। এবং 2025 সালে এসে হয়েছে কি, আপনি দেখবেন যে মোস্ট অফ দ্য ফোন ব্যাটারি ব্যাকআপের জায়গায় খুব ম্যাচিউর হয়ে গেছে সিলিকন কার্বনের ব্যাটারি নিয়ে। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে চিন্তা করতে হবে না। তবে এটার যে গ্লোবাল ভেরিয়েন্ট আছে সেটাতে কিন্তু 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি আছে। তবে ইন্ডিয়ান ভেরিয়েন্টে কিন্তু আপনি গ্লোবাল রোম পেয়ে যাচ্ছেন, আবার এই 6550 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি পাচ্ছেন। সো ফাইনাল কথা আসে যে ফোনটা আসলে কারা কিনবেন। দেখেন দুর্দান্ত একটা ডিজাইন, পারফরমেন্স এবং ডিসপ্লে যদি আপনার লাগে, বাজেট সেগমেন্ট হিসেব করে এটা ঠিক থাকবে, তবে এখন নয়। কারণ এখন যেটা বললাম যে অ্যারাউন্ড 40,000 টাকায় কিনতে পাচ্ছেন। তো এই ফোনটার দাম কিন্তু আমার মনে হয় যে ভেরি সুন অ্যারাউন্ড 35-36,000 টাকায় চলে আসবে। তখন কিন্তু এটা একটা বেস্ট ডিল হবে। যদি এখনই কিনতে চান তাহলে আমি বলবো যে কিনেন না, আর কিছুদিন ওয়েট করেন। বেস্ট হবে যদি আপনি ইন্ডিয়ান ভেরিয়েন্টটা নিতে পারেন, আর গ্লোবাল ভেরিয়েন্ট সেটাও নিতে পারেন। চাইনিজ ভেরিয়েন্ট সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে এবং সেই জিনিসটা আসলে আপনি স্যাক্রিফাইস করে নিতে পারেন, তাহলে কম বাজেটে পাইলে এটা ডেফিনেটলি নিতে পারেন। সো এটা ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স। আপনার কোনো মতামত থাকলে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। লাইট অফ করো।